জানুয়ারিতে এই যমুনা রেল সেতুর উদ্বোধন। 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ, বললেন দলের আমির। নতুন দেশ গড়ার আহ্বান সার্জিসের। দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সরবরাহ বাড়ায় শীতের সবজিতে ক্রেতার স্বস্তি। পিঠার স্বাদ বাড়াতে ছুটির দিনে খেজুরের গুড়ের কদর। কাঁচা বাজারটা মোটামুটি এখন আমাদের যারা আছে একটু এটা অনেক কম। পিঠা বানায়, পিঠা খাবো শীতে পিঠা খুব মজা। দ্রৌপদী প্রেমের কবি হেলাল হাফিজের চিরবিদায়। 76 বছর বয়সে বিএসএমএমইউতে মারা যান তিনি। কাল বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। নতুন বছরের জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু। তবে রেলওয়ে মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণের মেলবন্ধন এই সেতু দিয়ে একসাথে 2টি ট্রেন যাওয়া আসা করতে পারবে। তাতে এ পথের যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার, ছবি তুলেছেন রিপন হাসান। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে 300 মিটার উজানে সমান্তরালে দৃশ্যমান নতুন নির্মাণ। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা নয়, তৈরি করেছে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন। নির্মাণ সঙ্গীরা বলছেন, বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষ মিলবে এখানে। বলা হচ্ছে, সেতুতে ব্যবহৃত লোহার পাতের রং ও ধরন শত বছর স্থায়িত্বের। তাতে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে কয়েক গুণ। থার্ড পার্টি টেস্ট করানো হয়েছে বাইরে, এবং কিছু মেটেরিয়াল যেগুলো বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করেছি, সমস্ত মেটেরিয়াল বাংলা বইয়ের থেকে টেস্ট করা হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে এই ব্রিজটা করা হয়েছে, এটাই বলতে হবে। একদম আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে ব্রিজটা করতে গিয়ে, এবং কোনো কোয়ালিটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এ পথ ধরে, যেখানে 50 মিনিটের পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে। প্রকল্প পরিচালক বলছেন, কাজ শেষ হয়েছে সবে। নতুন বছরের জানুয়ারিতেই হবে উদ্বোধন। আমাদের যে ফাউন্ডেশনটা নির্মাণ করেছি সেটা হচ্ছে স্টিল পাইপ, শিট পাইলের উপরে। অন্য ব্রিজগুলো যেটা আছে সেগুলোতে মাইল্ড স্টিল ইউজ করা হয়, সেটা প্রতি 3 বছর পর পর পেইন্টিং করতে হয় স্টিলের স্থায়িত্বটা রক্ষার জন্য। কিন্তু এখানে আমাদের 100 বছরে 1%-এর বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না। ব্রডগেজ ট্রেনের জন্য 120 কিলোমিটার পার আওয়ার এবং মিটার গেজ ট্রেনের জন্য 100 কিলোমিটার পার আওয়ার। তো এই ফুল স্পিডে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করলে আমরা আগে যেখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে অলমোস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগতো, এখন সেটা 5 মিনিটে সম্ভব হবে। রেলওয়ের নতুন মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। ইতোমধ্যে শুরু হয়েছে সকল প্রক্রিয়া। এটা অরিজিনালি আসলে আমাদের যখন জাইকার সাথে আমাদের যখন লোন এগ্রিমেন্ট হয়, এটা কিন্তু যমুনা রেল সেতু নামেই লোন এগ্রিমেন্টটা হয়। যাক পরবর্তীতে পড়েছে, কারণ এটা প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে, কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসার জন্য এটা প্রস্তাব করা হচ্ছে। তো মিনিস্ট্রি এটা অনুমোদন দিলে এটা নাম পরিবর্তন হয়ে যাবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে অন্যতম পার্থক্য এর রেল লাইনের সংখ্যায়। এটি ডাবল লাইন হওয়াতে একই সময়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে যখন এটি পুরোপুরি চালু হবে, যেমন যাত্রীবাহী
ট্রেনের যাত্রার সংখ্যা বাড়বে, তেমনি কমবে পণ্যবাহী ট্রেন চলাচলের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি। সিফাত শাহরিয়ার, এখন সিরাজগঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবার সাথে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ। সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, হত্যাকারীরা গর্তে ঢুকে গেছে আর বিদেশে বসে দেশের শান্তি নষ্টের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। নিজেদের স্বার্থে একটি গোষ্ঠী তদবির বাণিজ্য করছে। জুলাই গণ অভ্যুত্থান ভুলতে দেয়া যাবে না বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে আত্মীয় ও দলীয় কোটার কারণে উত্তরবঙ্গ শোষিত হয়েছে। ২৪-এর গতিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বলেন, শেখ পরিবারের নামে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক ইনস্টিটিউট হলেও উত্তরাঞ্চলে উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। যদি আমরা সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত আমরা মানুষ বসাতে না পারি, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। শীতকালীন সবজির ভরা মৌসুম বাজারে, যে কারণে দামও রয়েছে কিছুটা নাগালের মধ্যেই। দাম বাড়েনি চাষের মাছেরও। স্বস্তি এতটুকুই, বাকি সব, বিশেষ করে ভোজ্য তেল, আলু, দেশি পেঁয়াজ, নদীর মাছ সবই কিনতে হচ্ছে চড়া দামে। বাজারে উঠেছে শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়। রাজধানীর সাপ্তাহিক বাজারগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বাজারে থরে থরে সাজানো শীতকালীন সবুজ সবজি। কৃষকের শ্রমে ঘামে উৎপাদিত সতেজ পালং, পুঁই আর সরিষা শাক বিক্রি হচ্ছে প্রতি আটি 10 টাকায়। ক্রেতারা বলছেন, ভরা মৌসুমের কারণে দাম কিছুটা কমেছে। এদিকে বাজারে রুই, কাতলা, ইলিশ, পাঙ্গাস ও ছোট বড় মাছ নিয়ে হাকডাক দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। ছুটির দিন হওয়ায় বেচা বিক্রিও ভালো, তবে নদীর মাছের চাহিদা বেশি। রুই 250 থেকে 400 টাকা, ইলিশ 1200 থেকে 2000 টাকা, পাঙ্গাস 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, চাষের মাছের দাম কিছুটা কম হলেও বাকি সবই নাগালের বাইরে। দাম তো আসলে বেশি, কম বেশি একটু সময়ের সাথে সাথে একটু দাম বাড়তেছে। প্রত্যেকটা কিন্তু আমার কাছে এটা আগে আমি 850 নিতাম, এটা এখন 1100 টাকা যাচ্ছে। ইলিশ মাছটা শীতে কম টানে, এই কারণে দাম মোটামুটি ঠিক আছে। আর বড় মাছটা একটু কম, এই কারণে দামটা বাড়তি আর। শীতের পিঠার স্বাদ বাড়াতে এরই মধ্যে বাজারে উঠেছে রাজশাহী ও মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়। আমরা বিক্রি করতেছি 250 টাকা থেকে 280 টাকা, আর কম দামা যেটা এটা 140 টাকা। পিঠা বানায়, পিঠা খাবো, শীতে পিঠা খুব মজা। তবে চলতি সপ্তাহে শীতে উত্তাপ ছড়িয়েছে ভোজ্য তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 175 থেকে 80 টাকায়। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 552 টাকায়, যে কারণে ক্রেতার কণ্ঠে অস্বস্তির সুর। বাজার থাকে না, টাইনা চলা লাগে, যেন 100 গ্রাম এনে লাগে 50 গ্রাম। তেল তো সামনেই বললো, আপনার দোকানদার সামনে বললো, যেটা 5 লিটার কিনছিলাম 800 টাকাতে, সেটা এখন কত টাকা? 850 টাকা। এছাড়া গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে গরু, খাসি ও মুরগির মাংসের দর। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে যান্ত্রিক এবং প্যাডেল চালিত রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী।
তথ্য বলছে ঢাকায় বৈধ অবৈধ মিলিয়ে রিকশার সংখ্যা 12 লাখের বেশি, যার মধ্যে লাইসেন্সধারী প্রায় 2,14,000। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজটের সৃষ্টি করছে, অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমরা ভাড়া চাই 120 টাকা, প্যাসেঞ্জারে হেঁটে জায়গা 80 টাকা। তবে এটা বন্ধ করে দিলে আমরা ভালো হইব, নাইতে আমরা এটা বন্ধ করে দেন। ওরা বাজার দিলে আর উল্টা আমাদের গাড়ি ভাঙচুর করে, জায়গায় জায়গায় আন্দোলন করে। ওরা যদি ট্যাক্স না দিয়ে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স দিব না, আমাদেরকেও ট্যাক্স ফ্রি করে দেয়। এসব চালকদের একটাই প্রশ্ন, লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল করতে পারলে তারা কেন লাইসেন্স ফি দিয়ে সড়কে চলাচল করবে? 5 আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত 19 নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে। অটোরিকশাটা বাচ্চারা চালায়, ওরা আবার অনেক বাজেভাবে চালায় জিনিসটা। আবার কেউ কেউ আছে যে যারা বয়স্ক আছে, যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায়। তারা অনেক ক্ষমতা দেখায়, মারবো কাটবো এরকম অবস্থা। রাস্তার মাঝখান দিয়ে যেভাবে চালায়, তাদেরকে হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না, আর বরং কি এরা উল্টাপাল্টা চালায়া একটা গাড়ির উপরে পড়ার পরে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা বলছে 2019 সালে ঢাকায় রিকশা ছিল 11 লাখ। তবে অনেকের মতে 5 বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখের উপরে। সংস্থাটিতে নিবন্ধিত রিকশা মাত্র 1,82,630টি, আর ঢাকা উত্তর সিটিতে এই সংখ্যা মোটে 31,000। নিবন্ধিত 2,13,000 রিকশার সবই প্যাডেল চালিত রিকশা। এর বাইরে রাজধানীতে সব রিকশাই অনিবন্ধিত। এই রিকশাটির পেছনে লেখা আছে মিথিলা, পাশাপাশি এখানে যোগাযোগের নম্বর দেয়া আছে 01970033556। পাশে যদি আমরা আরেকটি রিকশা দেখি, এখানে নাম না থাকলেও যোগাযোগের নম্বর ঠিকই দেয়া আছে। এক পরিসংখ্যান বলছে ঢাকায় যেসব নিবন্ধিত রিকশা চলাচল করে তার থেকে অনিবন্ধিত রিকশার পরিমাণ 10 লাখের বেশি। এসব রিকশায় যেখানে নাম কিংবা যোগাযোগের নম্বর দেওয়া আছে, সেখানে আসলে থাকার কথা ছিল সিটি কর্পোরেশনের লাইসেন্স নম্বর সহ নাম্বার প্লেট কিংবা কিউআর কোডের ছবি। ঢাকায় রিকশার নিবন্ধন দেয় 2 সিটি কর্পোরেশন। তাদের কাছে প্রশ্ন ছিল অনিবন্ধিত রিকশা কিভাবে সড়কে চলছে। উত্তরে ডিএনসিসি ব্যাটারি চালিত রিকশার দায় চাপালো অন্য সংস্থার উপর, আর ডিএসসিসি বলেছে অভিযান পরিচালনার কথা। ইজি বাইক ইজ নট আওয়ার। সরকার যদি বলে যে এটা ইজি বাইকটা সিটি কর্পোরেশন বা পৌরসভার ম্যান্ডেট, দেন উই উইল টেক কেয়ার। অনিবন্ধিত, সেটি যান্ত্রিক অযান্ত্রিক যা কিছুই হোক না কেন, প্যাডেল চালিত হোক ইঞ্জিন চালিত হোক, আমরা চাই যে সেগুলোকে যারা আমাদের রেজিস্ট্রেশনের বাইরে থাকবে তাদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার শঙ্কা খোদ ডিএমপি কমিশনারের। এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন অবৈধ রিকশা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা নিয়ে আদালতের রায় জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে 2 সিটিকে। ঢাকার মতো শহরে যে যা ইচ্ছে করা যায়, এই ধারণাটা কেন আসলো? আর হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। অবশ্যই মহাসড়ক এবং অন্য অনেক সড়কেই প্যাডেল চালিত রিকশা এবং অটো রিকশা চলার সুযোগ নেই। যেখানে যেখানে চলার সুযোগ আছে নিয়ন্ত্রিত উপায়ে, সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে চলার যেই ডিটেইলিং, সেটা কিন্তু কর্পোরেশনকে করার দরকার। রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে নানা কারণে। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। একটা সময় মনে করা হতো ঢাকা শহরে আসলে সবার ইচ্ছা পূরণ হয়, কিন্তু কালের পরিক্রমায় এই কথাটি কিছুটা পরিবর্তিত হয়ে এখন রূপ নিয়েছে ঢাকা শহরে এসে যা ইচ্ছে তাই করা যায়। না হলে কিভাবে এই বিপুল সংখ্যক অবৈধ রিকশা প্রশাসনের নাকের সামনে দিয়ে এই শহরে চলাচল করতে পারে?
এতে একদিকে যেমন সিটি কর্পোরেশন তাদের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টি সহ বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং সুনামগঞ্জের ডিসি পার্কে আছেন সহকর্মী লিপসন আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি মন্তোষের কাছে কক্সবাজারে। মন্তোষ, ছুটির দিন, এরই মধ্যে আবার সামনে বড় ছুটিও রয়েছে। জানাবেন যে এই মৌসুমটাতে আমরা দেখি কক্সবাজারের যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে পর্যটকদের কাছ থেকে বাড়তি টাকা রাখা হয়, এরকম অভিযোগ থাকে। সেরকম কোনো অভিযোগ রয়েছে কিনা এবং একই সঙ্গে হোটেল মোটেলগুলোতে কি ধরনের ছাড় মিলছে? তন্ময়, এখন পর্যন্ত হোটেল মোটেলগুলোতে বিশেষ করে তারকা মানের যে হোটেলগুলো রয়েছে সেখানে শতভাগ কক্ষ বুকিং রয়েছে এবং মাঝারি মানের যে হোটেল সেখানে 80 থেকে 90% কক্ষ বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। এবং যখনই আসলে পর্যটকদের চাপ কক্সবাজারে তৈরি হয় তখনই আমরা আসলে এই ধরনের অভিযোগগুলি পাই, এবারও পাচ্ছি। এবং অনেকেই কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে বাড়তি ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। কিভাবে এখানে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানেও খাবারের ক্ষেত্রে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে, এই ধরনের অভিযোগের কথা কিন্তু পর্যটকরা আমাদের জানিয়েছেন। এটি প্রতিবারই যখন আসলে এখানে চাপ তৈরি হয়, পর্যটকদের ব্যাপক আগমন শুরু হয়, তখনই এই ধরনের সমস্যাটি আসলে দেখা দেয়। এবং এই ধরনের পরিস্থিতিতে অন্যান্য সময় দেখেছি আমরা জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকে, তারপরও অসাধু ব্যবসায়ীরা সেই কাজটি চালিয়ে নেন এবং এবারও কিন্তু সেই কাজটি আসলে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং জেলা প্রশাসনেরও যে তৎপরতা সেটি আসলে সম্প্রতি কমে গিয়েছে বলা যায়। এবং একইভাবে এখানে যে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন তাদের তৎপরতাও আসলে কিছুটা কমে এসেছে এবং সেই অভিযোগের কথাও কিন্তু আমাদের বিভিন্ন জন জানিয়েছেন। এবং সৈকত জুড়ে আসলে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ, এখানে যেখানে সেখানে আসলে পলিথিন, প্লাস্টিক এগুলো ফেলা হচ্ছে এবং হকারেরও একটা দৌরাত্ম্য এখানে সবসময় চোখে পড়ে। সব মিলিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা এখানে আছে, ফটোগ্রাফারদেরও বিশৃঙ্খলা আছে। তারপরেও পর্যটকদের যে বিপুল সমাগম, এটির কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি একেবারে চাঙা হয়ে গিয়েছে বলা যায়। এবং যেহেতু শীত মৌসুম আসলে পুরোপুরি পর্যটন মৌসুম এবং এই পর্যটকদের এই চাপটি কিন্তু আসলে মার্চ পর্যন্ত থাকে এবং এবারও সেই চাপটি মার্চ পর্যন্ত থাকবে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু চাঙা থাকবে বলে তারা আশা করছেন এবং এক্ষেত্রে চলতি মৌসুমে 1000 কোটি টাকার ব্যবসার আশা তারা করছেন। এই ছিল তন্ময় আমার কাছে সবশেষ। আমরা কক্সবাজারের খবর জানছিলাম। এ পর্যায়ে আমরা যেতে চাই সুনামগঞ্জে। সহকর্মী লিপসন আহমেদ রয়েছেন সেখানে। লিপসন, জানাবেন যে সুনামগঞ্জের যে ডিসি পার্ক সেখানে স্বাভাবিকভাবেই সুনামগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন তারা তো আসছেনই, নিশ্চয়ই সুনামগঞ্জের আশপাশের যে জেলাগুলো রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে পর্যটক যাচ্ছেন, তাদের সংখ্যাটা আসলে কেমন? তন্ময়, শুরুতেই যদি বলি সুনামগঞ্জের পৌর শহরের ভিতরে কিন্তু আসলে তেমন একটি বিনোদন কেন্দ্র ছিল না, যার ফলে কিন্তু এই পৌর শহরের মানুষরা কিন্তু তাদের যে ক্লান্তি দূর করতে কিন্তু আসলে ইটপাটরা শহর থেকে কিন্তু তারা বিভিন্ন উপজেলা যেতে হতো। তবে আমরা দেখেছি গত 1 মাস আগে কিন্তু সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরের এলাকায় কিন্তু ঠিক সুরমা নদীর পাড়েই কিন্তু সুরমা ভ্যালি ডিসি পার্ক উদ্বোধন করা হয়েছে, যার ফলে আমরা দেখেছি গত 1 মাসের ব্যবধানে কিন্তু এই পার্কটিতে আসলে দর্শনার্থীদের ভিড় নামে। বিশেষ করে যদি বলি প্রতি শুক্রবারে কিন্তু যে পৌর শহর সেই সাথে বিভিন্ন উপজেলা, পাশাপাশি আমরা দেখেছি আজকে এই পার্কটিতে এসে কিন্তু সিলেট শহর থেকেও কিন্তু আসলে অনেক মানুষই কিন্তু এই পার্কটিতে আসলে ঘুরতে এসেছেন, যার ফলে যদি বলি যে 20 টাকা টিকিট নিয়েই কিন্তু আসলে দর্শনার্থীরা শুরুতেই কিন্তু আসলে পার্কে ঢুকছেন। পাশাপাশি যদি বলি এই পার্কটিতে কিন্তু আসলে শিশুদের, অর্থাৎ যেহেতু ইট পাথরের দেয়ালের ভিতরে শিশুদের খেলাধুলার কোনো জায়গা নেই, এখানে কিন্তু শিশুদের খেলাধুলার জন্য কিন্তু আসলে দোলনা, সেই সাথে সাঁতার শেখার জন্য কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নাগরদোলা থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণ যা প্রয়োজন সেটা কিন্তু আসলে পার্কটিতে রাখা হচ্ছে। পাশাপাশি এখানকার দায়িত্বশীলরা যারা রয়েছেন তারা যেটি বলছেন, যেহেতু বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শনার্থীরা এখানে আসছেন, যার ফলে কিন্তু তারা এই পার্কের
শহরের ভিতরে কিন্তু 16টি সিসি ক্যামেরা আসলে তারা লাগিয়েছেন। পাশাপাশি যদি বলি প্রায় 75 জাতের ফুল দেখে কিন্তু এখানকার যে দর্শনার্থীরা তারা কিন্তু বেশ উপভোগ করছেন। তারা যেটি বলছেন যে পৌর শহরের ভিতরে এই পার্কটিতে যদি আরেকটু উন্নতিকরণ করা হয় তাহলে কিন্তু তাদের যে সুবিধা সেটা আসলে আরো বাড়বে। তো সব মিলিয়ে বলা যায় পৌর শহরের ভিতরে যেহেতু এই ডিসি পার্ক উদ্বোধনের পর কিন্তু আসলে শহরের মূল যে ক্লান্তি দূর করতে কিন্তু দর্শনার্থীরা প্রতি শুক্রবার এই পার্কটিতে ভিড় করছেন। তন্ময়, এবারে যেতে চাই কুয়াকাটাতে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে পর্যটক বেড়েছে কুয়াকাটায়, আমরা যেটি বলছিলাম, এই যে পর্যটক বাড়লো এতে করে ব্যবসায়ীরা আসলে কি বলছেন? তন্ময়, আপনাকে জানিয়ে রাখি আর কিছুক্ষণ পরেই কিন্তু বঙ্গোপসাগরে আজকের দিনের যে সূর্য সেটি অস্তমিত হবে পশ্চিম প্রান্তে। সে কারণেই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যে লাখো পর্যটক এসেছেন কুয়াকাটা সৈকতে, সেই সূর্য অস্তের দেখার মাহেন্দ্র ক্ষণের জন্যই অপেক্ষা করছেন। সকলেই কিন্তু এখন সৈকতমুখী হয়েছেন। এছাড়া যে এই উপকূলীয় অঞ্চলের যে সকল মানুষ রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন পিকনিক পার্টি এবং শিক্ষা সফরে। সে কারণে কিন্তু আজ পর্যটক এবং দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর কিছুক্ষণ পরেই কিন্তু তারা এই উপকূলীয় অঞ্চলে যে সকল স্থাপনা রয়েছে সেই স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে কুয়াকাটা সৈকত যারা এখানে গড়েছেন, যে কুয়া কেটেছেন সেই রাখাইনদের তাদের ইতিহাস ঐতিহ্য দেখবেন এবং তাদের সেই কুয়া, ঐতিহ্যবাহী কুয়া, সেটিও পরিদর্শন করবেন। এবং এখানকার যে তাদের এশিয়ার যে সর্ববৃহৎ যে বুদ্ধ মূর্তি রয়েছে সেই মূর্তিও তারা পরিদর্শন করেছেন। তারা এখন কিন্তু সবাই এই কুয়াকাটা সৈকতের যে 22 কিলোমিটার সৈকত রয়েছে সেই 22 কিলোমিটার বিভিন্ন প্রান্তে তারা কিন্তু জড়ো হয়েছেন মনোরম দৃশ্য, সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগের জন্য। এখন যে কুয়াকাটা সৈকত সংলগ্ন যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানেও তো বেচা বিক্রির হিড়িক পড়েছে। এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে যে এখন এই সপ্তাহে শীত মৌসুমের আজ প্রথম সপ্তাহে তাদের কিন্তু বেচা বাণিজ্য বিক্রিতে তাদের প্রতিষ্ঠান সরব হয়ে উঠেছে এবং বাণিজ্যিকভাবে তারা গতিশীল হয়ে উঠেছে। এক কথা বলা যায় যে পর্যটকদের আগমনে পর্যটন কেন্দ্র কুয়াকাটা বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়, ছুটির দিনে ভিড় বেড়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে, সহকর্মীদের মাধ্যমে জানছিলাম সে খবরাখবর। কমছে তাপমাত্রা, একই সঙ্গে বাড়ছে শীত। কনকনে শীতের সাথে যোগ হয়েছে জনজীবনের দুর্ভোগ, এতে করে বেশ কষ্টে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে দেখুন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বেলা গড়ালেও অনেক স্থানে মিলছে না সূর্যের দেখা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে প্রান্তিক জনজীবনে নেমেছে দুর্ভোগ। ঠান্ডাতে হাত পা কোকড়া হয়েছে, ঠান্ডা কিবা হয়েছে, সব হয়েছে, খুব কষ্টতে আছি। ঠান্ডাতে কর্ম করতে পারি না, ঠিক আছে, কঠিন কষ্ট। ভাই ঢাকা থেকে আমি বিকাল 5টা সাড়ে 5 সারা রাত আসতে পারি না ভাই, এত কুয়াশা আর শীত। সন্ধ্যার পরে কামাইটা করা যাচ্ছে না, সকাল বিকালেও ঠান্ডা। কুমিল্লা জুড়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে উঠছে না সূর্য। তীব্র শীতে বেশি বিপাকে ছিন্নমূল মানুষেরা। ঘন কুয়াশায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে যানবাহনের গতি। কাশ এডি ভুগত হইতেছে, ছোট বাচ্চাদের বেশি হইতেছে। শীতের সময় একটু কষ্ট হয়, তারপরে কি করব, কর্ম তো করাই লাগবে, নাহলে দেখাতে পাবো না। কুয়াশা বেশি, বৃষ্টির মতন বৃষ্টি পড়তেছে, কুয়াশা, ঠান্ডা প্যান্টার পাওয়া যায় না। জেলা আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 থেকে 3 দিন থাকবে এমন পরিস্থিতি। কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও বাড়বে শীতের প্রভাব। চুয়াডাঙ্গায়ও চলছে শীতের দাপট। ঠান্ডা উপেক্ষা করে বাইরে বের হচ্ছেন কর্মজীবীরা। শীতে হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত পড়ছে, কুয়াশার জন্য বাড়াতে পারছি না। শীতে
সমস্যা তো হচ্ছে, আবার এদিকে কর্মসূচি কামে গেলেও আমরা করতে পারছি না ঠিক মতন। এদিকে ঘন কুয়াশায় 6.5 ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল 9টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যয় দাস, এখন। এদিকে ঢাকায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ এবং আগামীকাল আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ না পড়লেও ঢাকার তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি আসতে পারে বলেও জানিয়েছেন তারা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপনার পঞ্চগড়ে, তেঁতুলিয়াতে, রাজশাহী এবং চুয়াডাঙ্গা তাপমাত্রা 10 নিচে নেমে গেছে। এই জন্য আমরা আজকে বছরের প্রথমেই আজকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ ঘোষণা দিয়েছি, বিশেষ করে 4টা ডিস্ট্রিক্টে। এটার ব্যাপ্তি আরও বেড়ে যেতে পারে আগামীকালে এবং পরশু। তবে যেটা হচ্ছে তাপমাত্রা আপাতত ওই রকম কমবে না, হয়তো আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে। তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। চিরবিদায় নিয়েছেন ধ্রুপদী প্রেমের কবি হেলাল হাফিজ। রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। চলে যাচ্ছি তার কাছে। সাদ, জানাবেন যে কিভাবে কবির মৃত্যু হলো, কি জানতে পেরেছেন আপনি, এবং একই সঙ্গে আগামীকাল জানাজার শেষে কবিকে কোথায় দাফন করা হবে জানতে পেরেছেন কিনা? তন্ময়, যেমনটি বলছিলেন, প্রেমের কবি, দ্রোহের কবি, কবি হেলাল হাফিজ তার প্রয়াণ হয়েছে দুপুর 2:30 নাগাদ। আমরা এই মুহূর্তে পিজি হাসপাতালে রয়েছে, বিএসএমএমইউতে। সেখানেই তার মরদেহ রাখা হয়েছে। এখানে তিনি আজকে মূলত শাহবাগের যেই সুপার হোমস রয়েছে সেখানে তিনি থাকতেন। সেখানে মূলত বাথরুমে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে সেখানেই তার মৃত্যু ঘটে এবং তাকে মূলত নিয়ে আসা হয় এই পিজি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে সেটি আসলে নিশ্চিত করেন। এখানে আমরা এসেছি, আমরা আসার পর থেকে দেখছি যে কবির যারা তার কবিতা পড়েন, তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তার পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা মূলত এখানে এসেছেন তাকে শেষ একবার দেখার জন্য। কিন্তু তারা সবাই এখানে এসেছেন মূলত দুপুর 2:30টার দিকে। রাজধানীর শাহবাগের যেই সুপার হোমের রয়েছে সেখানের বাথরুমে পড়ে গিয়ে তার রক্তক্ষরণ হয় এবং তারপরেই কিন্তু কর্তৃপক্ষ যারা ছিলেন, আমরা একজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ মূলত দীর্ঘদিন ধরেই গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস, স্নায়ু জটিলতাও কিন্তু তিনি ভুগছিলেন। তার মরদেহটি এই মুহূর্তে পিজি হাসপাতালে রয়েছে। আমরা অনেকেই রয়েছেন এখানে, কবির যারা আপন মানুষ, যারা কাছের মানুষ, অথবা কবির যারা কবিতা পড়েন, তাকে লালন করেন, ধারণ করেন, তারা কিন্তু এখানে এসেছেন মূলত তাকে একবার শেষবার দেখার জন্য। তন্ময়, যেমনটি বলছিলেন যে তার আগামীকালকে কখন জানাজা হবে বা তার মরদেহ কোথায় দাফন করা হবে এরকম কোনো তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। আমরা একটু কথা বলতে চাই কবির সাথে যিনি সবসময় থাকতেন, দীর্ঘ 14 বছর ধরে যিনি কবির সাথে ছিলেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে চাই মূলত কি ঘটেছিল বা কি হয়েছিল, একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে আসলে পুরোটাই একটু ধারণা প্রসূতই বলতে হয়, কারণ ওনার সঙ্গে কোনো অ্যাটেন্ডেন্স ছিল না। যেই পরিবেশে উনি থাকেন, এখানে উনি সিঙ্গেলই থাকতেন। ওখানে যারা আছেন তাদের থেকে শুনেছি যে উনি 12টার দিকে দুপুরে লাঞ্চ করেছেনও আজকে, করে 12:30 1টার দিকে উনি আসলে গোসলের জন্য ওয়াশরুমে যান। সেখানে অনেকক্ষণ হয়ে গেছে যখন ওনার কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এর মাঝে আজকে যেহেতু জুমার দিন, অনেকে আসলে বাসায় নামাজে চলে এসেছে হোস্টেল থেকে, তো ওনারকেও প্রায় 1:30 থেকে 2টা পর্যন্ত আসলে বেশ অনেকক্ষণই ওখানে পড়েছিলেন। পরে যখন 2টোর দিকে ওনাকে আসলে দরজাটা নক করা হয়, পরবর্তীতে না পাওয়াতে দরজা ভাঙা হয়। ভেঙে হোস্টেল কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আসলে হসপিটালে আনা হয়। এইখানে আনতে আনতে প্রায় 2:10-15 বেজে গেছে। ইমার্জেন্সি যে ডক্টর ছিলেন তিনি দেখে প্রায় 2:40 উনি বলেছেন যে ডেথ ঘোষণা করেন আর কি।
তার মানে প্রায় তারও অন্তত 1 ঘন্টা আগে তিনি মারা গেছেন। এবং তার মানে হাসপাতালে আনার আগেই কবি ওখানে মারা গেছেন। আর আসলে ধরেন এবারে ওনার বার্থডে ছিল 7 অক্টোবর। আমি ওনার সঙ্গে যখন 6 অক্টোবর কথা বলেছি তখনও তিনি বলেছেন যে আমার এই জীবন আর দীর্ঘ হোক সেটা উনি নিজেই চান না, কারণ আসলে একাকিত্ব জীবন, একই সঙ্গে যেই পরিস্থিতি, এটা থেকে আসলে মিলিয়ে ওঠা সার্বিক বিষয় নিয়ে আসলে তিনি মানে এই জীবনটাকে তিনি আর এনজয় করছিলেন না। এবং আমি ওনাকে প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, আপনি তো জানেন যে আমাদের একটা গণঅভ্যুত্থান হয়েছে, তরুণরা করেছে, আপনার কবিতা দিয়ে তরুণরা অনেক আলাপ করেছে, মিছিল করেছে। তো তিনি বলেছেন যে আসলে আমার এখন একটাই প্রত্যাশা, সবাই যেন সমন্বিত হিসাবে নতুন বাংলাদেশের প্রতি কাজ করে। এই যে কবির আকাঙ্ক্ষা আকুতি, সেটাই আসলে এখন আমাদেরকে অনুপ্রাণিত হয়তো করবে আর কি। তন্ময়, যেমনটি শুনছিলেন, কবির সাথে যিনি থাকেন তিনি মূলত বললেন যে কবির এবার যে জন্মদিন ছিল সেই জন্মদিনের পরে কিন্তু কবি তিনি বলেই দিয়েছেন যে তার আর একাকিত্ব ভালো লাগে না, তার আর এই পৃথিবীতে থাকার আর তার বিশেষ ইচ্ছে নেই। এরকমটাই কিন্তু তিনি গত মাস 2 আগে কিন্তু তিনি বলেছেন। আর আজকে কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন। সেই সাথে সাথে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে গিয়েছেন, যেহেতু একটি গণ অভ্যুত্থানের পরে একটি স্বাধীন দেশ সবাই পেয়েছে, সেই দেশে যাতে সবাই এক থাকে, একত্রে চলতে পারে, সবাই একতাবদ্ধ হয়, সেই বার্তাটি কিন্তু তিনি যাবার আগে দিয়ে গিয়েছেন। মৃত্যুকালে কিন্তু তার বয়স হয়েছিল 74 বছর এবং তাকে প্রেমের কবি, দ্রোহের কবি হিসেবেই কিন্তু জানা হতো। তিনি অসংখ্য কবিতা লিখেছেন, অসংখ্য কবিতা লিখে কিন্তু মানুষের মনের মধ্যে আশ্রয় নিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়। ধ্রুপদী প্রেমের কবি হেলাল হাফিজের চিরবিদায়ের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী বাইজিৎ সাদ। শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার নীল নকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে 468 জন বিডিআর সদস্য 16 বছর ধরে বিচার বহির্ভূতভাবে কারাবন্দী আছেন বলে দাবি করেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা। হত্যা ও বিস্ফোরক হামলা প্রত্যাহার ও রায় বাতিল করা নিরপরাধ কারাবন্দীদের মুক্তির দাবি, 25 ও 26 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 8 দফা দাবি নিয়ে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো বলেন, 1/2 বিডিআর সদস্য অমানবিক রিমান্ড দেওয়ার ফলে মৃত্যুবরণ করেছেন। নিরপরাধ পরিবারগুলো স্বজন হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার দোষীদের শাস্তি ও ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণের দাবিও জানান তারা। এবারে আন্তর্জাতিক। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তুত ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমন বার্তা দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান। সুলিভানের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস আর ইসরায়েল যুদ্ধবিরতির খুব কাছে। আলোচনা অনুযায়ী 60 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় হামাস 30 জন বন্দীকে মুক্ত করবে, ইসরায়েলও ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করবে আর গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় নির্মম হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার একদিনে ইসরায়েলি হামলায় পুরো উপত্যকায় 1/2 মানুষের প্রাণ গেছে। এর মধ্যে ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি নুসৈরাত ক্যাম্পে আশ্রয় নেওয়া অন্তত 30 বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের বর্ষসেরার ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন ট্রাম্প। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে সূত্রের বরাতে বিষয়টি আগে ভাগেই প্রচার শুরু করে বার্তা সংস্থা রয়টার্স। টাইমসের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্থান ও বিশ্বের রাজনীতিতে আমেরিকার গুরুত্ব তুলে ধরায় 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বীর সংগঠক যিনি প্রবাসে
মুক্তিযুদ্ধের পক্ষে মত সংগ্রহ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাঁধে হাত মিলিয়ে একই বাংকারে যুদ্ধ করেছিলেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় নেতা, যিনি দীর্ঘকাল ধরে বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য এবং একজন শহীদ বুদ্ধিজীবীর ভাগ্নে সম্ভবত, আমি যতদূর জানি, ডক্টর মঈন খান উপস্থিত আছেন আমাদের এখানে। একজন স্বনামধন্য বুদ্ধিজীবী, যাকে শুধু বুদ্ধিজীবী বললে আমার মনে হয় যে পুরো কথাটা বলা হবে না, কারণ তিনি একজন অ্যাক্টিভিস্ট, ছাত্র জীবনে একজন প্রচন্ড রকমের একজন বিখ্যাত ছাত্র রাজনীতিবিদ ছিলেন। 1969 সালে ছাত্র শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আর এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন বিকেলের আয়োজন। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।